এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামাত আমিরের চোরাই পথে দেশে আর কোনো নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছে। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা, বলছে বিএনপি। ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। যে রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি চেয়ারম্যানের বরিশাল সফর ঘিরে নানা প্রস্তুতি। নেতাকর্মীদের আনন্দ মিছিল বেলস পার্ক মাঠে। কাল নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। পরিবর্তন আসছে পোশাকেও। সহিংসতা কিংবা লুটের সব অস্ত্র উদ্ধার না হওয়াকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। রমজান ঘিরে আগের অর্থ বছরের তুলনায় 3 লাখ মেট্রিক টন পণ্য বেশি আমদানি। দাম বাড়াতে সাগরে লাইটার জাহাজে মজুদ সহ নানা কারসাজির অভিযোগ। ব্যবস্থা নিতে চলছে অভিযান। এবং আজ পবিত্র শবে বরাত। ভাগ্য রজনীতে ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন মুসল্লিরা। আতশবাজি ও অতিরিক্ত আলোকসজ্জা থেকে বিরত থাকার পরামর্শ। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে সব পরিষ্কার হওয়ার পরও একটি দল বিষয়টি নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, এবারের নির্বাচনে কেউ ভোট বানচাল করতে এলে কঠোর হাতে দমন করা হবে। জামায়াত আমিরের জনসভা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে ঢল নামে জনতার। নিকলি, পাকুন্দিয়া, ভৈরব সহ জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষ ভিড় করে জনসভায়। সোমবার বেলা 11:30টায় জনসভা স্থলে আসেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে কিশোরগঞ্জে কৃষিভিত্তিক শিল্প গড়া সহ দেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। জানান নদী বাঁচানোর প্রত্যয়। এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে একটি রাজনৈতিক দল ব্যবসা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, যারা এই কাজটি করেছে এরই মধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করছে। যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, চোরাগুপ্তা পথে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না। কোন দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। জাতি আপনাদের জন্য দোয়া করবে। 18 কোটি মানুষ আপনাদের পাশে থাকবে। আপনারা মেহেরবানি করে কারো কোনো ডাইনবাম কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কিশোরগঞ্জের পর ময়মনসিংহে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়,
বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হয়েছে। জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে, সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে। প্রথমত বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়, দ্বিতীয়ত দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়। কিশোরগঞ্জ ময়মনসিংহে প্রচারণা শেষে জনসভায় অংশ নিতে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন জামায়াত আমির। কামরুল হাসান, সময় সংবাদ। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে 11 দলীয় ঐক্য তাকে স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তারা বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এদিকে নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন এনসিপির নেতারা। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি। ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বানাচ্ছে 11 দলীয় জোট, জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। নিজ এলাকায় প্রচারণায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নারী স্বাধীনতা, সম্মান আর এম্পাওয়ারমেন্ট বাধাগ্রস্ত করতে চায় জামায়াত। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। বিএনপি একটা দল, যে দলটা আমাদের দেশে এখন পর্যন্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড একদিকে, ডেভেলপমেন্ট অন্যদিকে, গণতন্ত্রকে স্থাপিত করার জন্য কাজ করেছে সবসময়। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে বলে তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে এবং সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে। ভোটে জিতলে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন পিরোজপুর 2 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাইদি। আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থার একটু দুরবস্থা আছে, বিশেষ করে নেসারাবাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমরা একটা ব্যাপক পরিবর্তন আনার চিন্তা করতেছি। পঞ্চগড় 1 আসনে গণসংযোগ ও উঠান বৈঠক করে বেড়াচ্ছেন 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। ইসিকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। যদি প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে সচেষ্ট থেকে একটা স্বচ্ছ, সুষ্ঠু, নিরাপদ ভোট আমাদেরকে উপহার দিতে পারে, তাহলে পঞ্চগড় 1 আসনে শাপলাকলিত বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি পুরো বাংলাদেশে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ এবার সরকার গঠন করবে। নাটোরে নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ কেন্দ্রীয় নেতারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীতে জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচার যুদ্ধে উত্তাপ ছড়াচ্ছে পাল্টাপাল্টি অভিযোগও। দুপুরে রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেন, নব্য প্রার্থীদের কথায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ সময় নিজের বিরুদ্ধে হওয়া অপপ্রচার বন্ধে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। একই আসনে গণসংযোগ করেন 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় মাদক ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকা 11 আসনে ভোটের প্রচারে নেমে শাপলাকলির প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেন, পুরনো কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি শক্তি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এবং এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে। 12 তারিখে একটা শক্তি চাবে যারা মনে করছে যে জনগণের সমর্থন তাদের সাথে নেই, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, তারা চেষ্টা করবে যে নির্বাচনটাকে পুরনো কায়দায় করার। বাংলাদেশের সর্ব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। আমরা ইলেকশনটা চেয়েছিলাম একদম সিম্পল কথা, অর্থ এবং পেশি শক্তির বাহিরে একটি রাজনীতি, একটি নির্বাচন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী একটি দল, এমন অভিযোগ করে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, গেল 1 সপ্তাহে তারেক রহমানের বিরুদ্ধে 29টি ভুয়া তথ্য প্রচার করেছে দলটি। এছাড়া নির্বাচনী পর্যবেক্ষক সংগঠনের সংখ্যা ও বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে উদ্বেগ জানানো হয়।
প্রিয় দক্ষিণ চট্টগ্রাম সোমবার চট্টগ্রামে নির্বাচনী জনসভায় মুক্তিযুদ্ধে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের অবদান স্পষ্ট করতে গিয়ে জামায়াতে ইসলামের আমিরের বক্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। তাদের কল্পনার যে বাংলাদেশটার জন্য তারা যুদ্ধ করার আগে বলেছিলেন উই রিভল্ট, পাকিস্তান বাহিনীকে লাল চোখ দেখিয়ে যারা বলেছিলেন আমরা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করলাম। কর্মী সমর্থক ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের পরিবর্তে কর্নেল অলিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা দেখছে বিএনপি। রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিনের অভিযোগ, ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত সেটি দেশের মানুষের সামনে নির্মমভাবে উপস্থাপন করতে হবে। এ সময় নির্বাচনে পর্যবেক্ষক সংগঠনের সংখ্যা ও বিএনডিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে উদ্বেগ জানিয়ে মাহাদি আমিন বলেন, বিএনপি চেয়ারম্যানকে নিয়ে গেল এক সপ্তাহে 29টি ভুয়া তথ্য প্রচার করেছে একটি দল। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে তার মাঝে কেবলমাত্র 16টি সংস্থা থেকেই 34,000-এরও বেশি পর্যবেক্ষক রয়েছেন। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। বুধবার তারেক রহমান নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আকাশপথে বরিশাল ও ফরিদপুর যাবেন বলেও জানান মাহাদি আমিন। রাজেন্দ্র কলেজ মাঠে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। 2 দশক পর কাল বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। তার আগমন ঘিরে বিভাগ জুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। একই দিন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে আনন্দ মিছিল নেতাকর্মীদের। বুধবার দক্ষিণের এই জনপদে পা রাখবেন বিএনপির শীর্ষ নেতা। এজন্য পুরো নগরী ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে। নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে চলছে নির্বাচনী জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। এদিন সকাল 11টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান। দুপুর 12টায় পৌঁছবেন জনসমাবেশ স্থলে। নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন আশা নেতাকর্মীদের। গোটা বরিশাল অঞ্চলের মানুষ তার জন্য অপেক্ষা করছে, এক নজর দেখার জন্য, তাকে বরণ করার জন্য। আমরাও তাকে বরণ করার জন্য প্রস্তুত। জনসমুদ্রে যারা অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তা এবং উনি যে আবেদনটি সাধারণ মানুষের কাছে রাখবেন, সে আবেদনটি যেন কোনো বাধা বিঘ্নহীনভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আগামীকালকে দেশনায়ক জনাব তারেক রহমান বেলা 11টায় এখানে আসবেন। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। পরে বিকেলে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর আগে 2005 সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল এসেছিলেন তারেক রহমান। অপূর্ব অপু, সময় সংবাদ। এই মুহূর্তে বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাব তার কাছে। অপু, দেখুন, দীর্ঘ 20 বছর পর যেহেতু বিএনপির দলীয় প্রধান তারেক রহমান বরিশালে আসছেন, স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মাঝে একটা উৎসবের রং লেগেছে। এই মুহূর্তে প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই জনসভাতেই, এই মঞ্চে আগামীকালকে জনসভা হবে এবং সেই জনসভা সফল করতে সিনিয়র নেতারা কিন্তু এর মধ্যে এখানে অবস্থান নিয়েছেন। স্থানীয় নেতারা তো আছেনই, সেই সাথে সাথে এই মুহূর্তে মঞ্চের কাজ চলছে। 60 ফিট বাই 40 ফিটের একটি মঞ্চ তৈরি করা হচ্ছে এবং সাজ রব তৈরি হয়ে গিয়েছে গোটা শহর জুড়ে। বিভিন্ন জায়গাতেই দেখছি ব্যানার ফেস্টুনে ছেয়ে ফেলা হচ্ছে তাদের বিএনপির দলীয় প্রধান তারেক রহমানের আগমনকে ঘিরে। নেতারা বলছেন যে বরিশাল বিভাগের যে 21টি আসন রয়েছে, বরিশাল বিভাগে 6টি জেলা রয়েছে, 21টি আসন রয়েছে। এই 21টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা আগামীকালকে এই জনসভায় অংশ নেবেন এবং লাখো নেতাকর্মীদের উপস্থিতি হবে। তারা বলছেন যে তাদের দলীয় প্রধানের মুখ থেকেই বেরিয়ে আসবে আগামীর দক্ষিণাঞ্চলের উন্নয়ন, মানুষের ভাগ্যোন্নয়ন কেমন হবে, কোন দিকে যাবে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের জীবন
জীবন মান কিভাবে পরিবর্তন হবে, এই অঞ্চলের কিভাবে উন্নয়ন হবে, সেটি তারেক রহমানের তাদের দলীয় প্রধানের মুখ থেকে বেরিয়ে আসবে। সেই সাথে সাথে সাংগঠনিক কর্মতৎপরতাও বৃদ্ধি পাবে। একটি জোয়ার চলে আসবে তাদের এই নির্বাচনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আগ মুহূর্তে তাদের এই সফরকে ঘিরে আসলে তাদের ভিতরে যে উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে সেটি আসলে চোখে পড়ার মতনই বলছে। এই মুহূর্তে এই বরিশালের শহরের যে বেলস পার্ক মাঠ, এই মাঠেই সাধারণত বড় বড় যে জনসভাগুলো এখানে হয়ে থাকে। আপনি ছবিতে হয়তো দেখছেন বিশাল একটি বড় মাঠ একেবারে মধ্য শহরে, এবং এই মধ্য শহরের বেলস পার্ক মাঠে আগামীকালকে যে জনসভাটি হবে তার জন্য সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে, তারাও বলছেন যে তাদের পক্ষ থেকেও নিরাপত্তা দেবার জন্য তারা তাদের মতন করে প্রস্তুতি নিয়েছে। আর বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে তারা বলছেন যে তাদের পক্ষ থেকেও আলাদা স্বেচ্ছাসেবক শৃঙ্খলা টিম রাখা হয়েছে, তারা সেই শৃঙ্খলা টিমটি মেনটেন করা হবে। আগামীকালকে দুপুর 12টায় হবে এই জনসভা তারেক রহমানের, তার জন্যই অপেক্ষা করছে দক্ষিণের লাখ লাখ নেতাকর্মীরা। আমার কাছে প্রস্তুতির এই সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু। দুপুরের সময় আরো থাকছে। নিউমরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার প্রতিবাদে এবার সড়ক অবরোধ। চতুর্থ দিনে 24 ঘন্টার কর্মবিরতিতে শ্রমিকরা, অচল চট্টগ্রাম বন্দর। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবর্তন হচ্ছে বাহিনীর পোশাকও। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাহিনীটির নাম নিয়ে জনগণের নানা প্রশ্ন ছিল বলেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের কাজেরও অনেক পরিবর্তন হয়েছে। এছাড়া পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না। মব কালচার থেকে বেরিয়ে আসতে অনেক সময় লেগেছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে কেবল সেনাবাহিনীর মাধ্যমে এ পর্যন্ত ৭,৭৩১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তিনি। সহিংসতা কিংবা লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচনে কোনো চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। অতীতের যে কোনো বারের চেয়ে এবার সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের পদক প্রদান অনুষ্ঠান শেষে তিনি বলেন, তুচ্ছ কারণে সহিংসতায় জড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কোস্টগার্ডের 40 সদস্যকে পদক দিতে রাজধানীর আগারগাঁওয়ে বাহিনীটির সদর দপ্তরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। পদক গ্রহণ করছে 4টি ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের মধ্যে 24 জনকে পদক পরিয়ে দেওয়া হয়। দেশের অভ্যন্তরীণ নদী ও সমুদ্রপথ এবং উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত কোস্টগার্ড। অন্যান্য সকল বাহিনীর পাশাপাশি 20টি উপজেলায় নির্বাচন দায়িত্বে নিয়োজিত হয়েছে। কোস্টগার্ড এ প্রেক্ষিতে ৩,৫৮৫ জনবল সহ দায়িত্ব পালন করবে। কোস্টগার্ডের সদস্যদের নির্বাচনের নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো প্রার্থী বা দলের হয়ে কাজ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না। কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। দাবি করেন, সহিংসতা হলেও নির্বাচন আয়োজন চ্যালেঞ্জ নয়। লুট হওয়া, অস্ত্র উদ্ধার না হওয়াও প্রভাব ফেলবে না নির্বাচনে। সহিংসতা হচ্ছে কিন্তু বাড়তেছে না। আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারা দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে। এক ভাই আরেক ভাইয়ের উপরে একটু কথা বললে আর সহ্য করতে পারে না, একটু ধৈর্য বাড়াতে হবে। নির্বাচনকে কোনোভাবে চ্যালেঞ্জিং হবে না। নির্বাচন খুব সুস্থভাবে হয়ে যাবে, শান্তিপূর্ণভাবে হয়ে যাবে এবং একটি উৎসব মুখর হবে। এদিকে খুলনা জেলা স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাহিনীর মহাপরিচালক বলেন, ভোট কেন্দ্রে কেউ অনিয়মের চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি নির্বাচনী আইন ভঙ্গ করলে তাকে ফৌজদারি যে আইন আছে সেটার মোতাবেক ব্যবস্থা নেওয়া, আমরা কেউ ঠেকাতে পারবে না। মহাপরিচালক বলেন, রাজনৈতিক প্রভুদের কথা না শুনে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করবে আনসার। মাসুদুর রহমান, সময় সংবাদ। ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। এখান থেকে বের হতে গণভোট ও জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, বিচার বিভাগকে সত্যিকার অর্থে স্বাধীন করতে হলে সংবিধান সংশোধন জরুরি। তিনি স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তী সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। যারা একে তত্ত্বাবধায়ক সরকার বলছেন তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আলী রিয়াজ বলেন, এক ব্যক্তির ইচ্ছায় দেশের মৌলিক অধিকার ধ্বংস ঠেকাতে জুলাই সনদ অপরিহার্য। আমি বলি যে সংবিধান সংশোধনকে একটা ছেলে খেলায় পরিণত করা হয়েছে এই কারণে, এইভাবে নিম্ন কক্ষে অর্থাৎ বর্তমান জাতীয় সংসদে 2/3 সদস্য উপস্থিত থাকলেই এবং তাদের দল সিদ্ধান্ত নিলেই সংবিধান সংশোধন করা যায়। জুলাই জাতীয় সনদ বলছে যে অ্যান্টি করাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে, তাতে করে এই লুটপাটটা হয়তো কমবে। আরো একটা প্রস্তাব আছে, এটা সকল রাজনৈতিক দল একমত হয়েছে। জাতীয় সংসদে যে সমস্ত স্থায়ী কমিটি আছে তার মধ্যে 4টি কমিটি গুরুত্বপূর্ণ, সেই 4টি গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতিত্ব করবেন বিরোধী দলের পক্ষ থেকে। চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম 2 আসনে সরওয়ার আলমগীর ও শেরপুর 2 আসনে ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে তাদের বিরুদ্ধে করা আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন সর্বোচ্চ আদালত। ফলে আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফলাফলও প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। সকালে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। এর আগে আসলাম চৌধুরী ও সরওয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপি এবং ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীরা। এদিকে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। জুলাই অগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দুজনের বিরুদ্ধে 23 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধে 2টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া 2016 সালে গাজীপুরে পাতার থেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 10 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে গত 18 আগস্ট এই মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে রামপুরায় কার্ডিশে ঝুলে থাকা আবির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। 15 ফেব্রুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। দুপুরের সময় আরও থাকছে। অবশেষে বাণিজ্য ইস্যুতে বরফ গলল ওয়াশিংটন, নয়াদিল্লি। রাশিয়া নয়, যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে ভারত, শুল্ক কমানোর পর ডোনাল্ড ট্রাম্প। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদ ও আন্দোলনরত শ্রমিক নেতাদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সকাল 8টা থেকে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম। একই দাবিতে বন্দরের টোল রোড এলাকায় অবরোধ করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। পুলিশ বলছে বন্দর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিক কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর। টানা 3 দিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করার পর মঙ্গলবার সকাল 8টা থেকে কর্মবিরতির সময় বাড়িয়ে 24 ঘন্টা করা হয়। এতে কন্টেইনার ও বাল্ক কার্গোবাহী জাহাজের জেটিতে অবস্থানকাল বেড়েছে। পণ্য লোডিং, আনলোডিং ও ডেলিভারির ধীরগতির কারণে জাহাজ নির্ধারিত সময়ে জেটি ছাড়তে পারছে না। আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। শ্রমিক নেতারা বলছেন, এখন পর্যন্ত সমস্যা সমাধানে কোনো অগ্রগতি নেই, উল্টো দমনমূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই আন্দোলনের জন্য একমাত্র দায়ী হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ বিডার চেয়ারম্যান, যারা এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। দেশের স্বার্থে, বন্দরের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আমরা বলছি এটি কোনো অবস্থায় দেওয়া যাবে না। এটি আমাদেরই স্থাপনা, স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক একটি টার্মিনাল, এটা অপারেশনে আছে।
এটি কোনো দেশকে দিয়ে দেওয়া মানে এটা দেশের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেওয়া। এদিকে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির মধ্যে দুপুরে বন্দরের টোল রোড এলাকায় অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। প্রায় 1.5 ঘন্টা অবরোধের পর সংগঠনটির নেতারা বন্দর অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশে বাধার মুখে পড়ে। এ সময় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে বন্দর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। বন্দর এরিয়ায় আমাদের নিরাপত্তার জন্য সার্বিক সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা ইনশাল্লাহ সবসময় সচেষ্ট আছি, সচেতন আছি। এখানে কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ ঘটবে না। ধর্মঘটের প্রভাবে মঙ্গলবার সকাল পর্যন্ত বন্দরে প্রায় 54,500 কন্টেইনার আটকা পড়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। রমজান সামনে রেখে এবার গত অর্থ বছরের তুলনায় 1,500 কোটি টাকা মূল্যের 3 লাখ মেট্রিক টন পণ্য বেশি আমদানি করেছে বাংলাদেশ। কিন্তু ভোক্তা পর্যায়ে দাম বাড়াতে লাইটারের জাহাজে করে সাগরে পণ্য মজুদ সহ নানা কারসাজির অভিযোগ উঠেছে। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত 12,350 কোটি টাকা মূল্যের 9,40,000 মেট্রিক টন পাম অয়েল, 1,327 কোটি টাকা মূল্যের 2,69,000 মেট্রিক টন চিনি, 792 কোটি টাকা মূল্যের 96,000 মেট্রিক টন চিনি তৈরির কাঁচামাল, 1,700 কোটি টাকা মূল্যের 2,35,000 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে বাংলাদেশে। বিগত অর্থ বছরের 7 মাসের তুলনায় চলতি অর্থ বছরের 7 মাসের হিসেবে দেখা যাচ্ছে পরিমাণের তুলনায় বেশি আমদানি হয়েছে। রমজানে ব্যাপক চাহিদার সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করতে আমদানিকারক কিছু প্রতিষ্ঠান আগে থেকে লাইটারের জাহাজে পণ্য লোড করে সাগরে ভাসিয়ে রেখে গুদাম হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। যেখানে আমাদের রিকোয়ারমেন্ট আছে, চাহিদা আছে 120টা জাহাজ, আমরা সেখানে 90টা জাহাজকে লাইটার দিতে পারতাম। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা ঠেকাতে 3 দিনের বেশি বন্দর সীমানায় পণ্যবাহী জাহাজের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা ইতিমধ্যেই এই ধরনের অবৈধ যারা মজুদারি করেন তাদেরকে লাল কার্ড শো করেছি। রমজানে যেগুলোর চাহিদা পিকে উঠে যায় সেই জিনিসগুলোর যাতে সরবরাহ ঘাটতি না হয় সেটা সরকারের উচ্চমহল থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে গুদাম হিসেবে ব্যবহার না করে তারা যাতে দ্রুত সরবরাহ করে। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে পণ্যের দাম বাড়াতে জাহাজগুলো নিজেদের সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। নির্বাচনের আগে জানুয়ারি শেষে দেশে মোট রিজার্ভ ছাড়িয়েছে 33.24 বিলিয়ন মার্কিন ডলার, আর 28.74 বিলিয়ন হয়েছে IMF এর হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী। আমদানি কমে যাওয়া ও রেমিটেন্সের ইতিবাচক ধারার উপর নির্ভর করে রিজার্ভের ধারাবাহিক এই উত্থান বলছেন বিশ্লেষকরা। দেশে বিনিয়োগ কমেছে শিল্পে, ফলে মূলধনী যন্ত্রপাতির আমদানির হার কম। সবশেষ ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে আসে 6.2 ঘরে। দেশের ও আন্তর্জাতিক শুল্ক রাজনীতি ছাড়াও উচ্চ সুদের হার বিনিয়োগের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশ্লেষকদের। বাজারে যেরকম টালমাটাল অবস্থা, প্রতিদিনই নানা রকমের যে আমরা সংঘাত দেখতে পাচ্ছি, অস্থিরতা আছে এবং অস্থিরতা দিন দিন বাড়বে। এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতিকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখার জন্য একটা নমনীয় মুদ্রানীতি যদি আমরা প্রণয়ন করি, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকগুলোও কিন্তু আস্তে আস্তে তার তারল্যটা অর্থনীতিতে বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে পারবে এবং বিনিয়োগের চাহিদা বাড়বে, মূল্যস্ফীতি হয়তো কিছুটা কমতে পারে। গত বছরের শুরু থেকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অন্যদিকে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে আসায় বৈদেশিক লেনদেনে ভারসাম্যে এখন ডলার মজুদ উদ্বৃত্ত। বাজারে তারল্য বেশি থাকায় ডলারের পতন ঠেকাতে অর্থবছরের প্রথম 7 মাসে ব্যাংক থেকে 4 বিলিয়নের বেশি মার্কিন ডলার নিলামে কিনে নেয় বাংলাদেশ ব্যাংক। প্রতিটা ব্যাংকের জন্য নেট ওপেন পজিশন আছে, যে ওই ব্যাংকের সামনে যে সকল এলসি পেমেন্ট দিতে হবে সেইটুকুর জন্য যে পরিমাণ ডলার দরকার, তার চেয়ে অতিরিক্ত ডলার যদি তাদের হাতে থাকে তবে সেই ডলারটা তারা হাতে রাখতে পারে না, কারণ জানেন সংজ্ঞাগতভাবে বৈদেশিক মুদ্রার মালিকানা বাংলাদেশ ব্যাংকের হাতে। এদিকে রেমিটেন্সে ভর করে রিজার্ভ ছাড়িয়েছে 33 বিলিয়ন মার্কিন ডলার। IMF এর হিসেবে BPM6 অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভ 28.74 বিলিয়ন ডলার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সারের অতিরিক্ত দামে দিশেহারা কৃষক, তাদের প্রত্যাশা মজুতদারি, অতিরিক্ত মুনাফাখোর অসাধু ডিলার চক্র থেকে মুক্তি দেবে নির্বাচিত সরকার।
অর্থনীতিবিদদের মতে দাম নিয়ন্ত্রণ করা না গেলে উৎপাদন খরচ বাড়বে, উস্কে দেবে মূল্যস্ফীতি। যদিও অনিয়ম বন্ধে কাজ করছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ফসল ফলাতে জমি চাষ, তারপর বীজ বপন, চারা রোপণ শেষে সময় মতো পানি সেচ আর দিতে হয় সার। সবকিছু কৃষক দেলোয়ারের হাতের কিনারায় থাকলেও ধরাছোঁয়ার বাইরে সার। বলছেন একদিকে সারের বাড়তি দাম, অন্যদিকে ডিলার পর্যায়ে নেই সরবরাহ। অনেক ডিলারের কাছে মাল থাকে না, সব রিটেলের কাছে চলে যায়। এই ক্ষেত্রে হয়তো একটু মনিটরিং করা দরকার যে কে কোন দিক থেকে মাল কার কাছ থেকে দিতেছে, কাকে দিতেছে, কৃষককে দিতেছে নাকি অন্য কোনো সুবিধাভোগীকে দিতেছে। কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত টিএসপি সারের কেজি 27 টাকা আর এমপিও 20 টাকা ও ডিএপি 21 টাকা হলেও তাদের কিনতে হচ্ছে 2 থেকে 3 টাকা বেশি দরে। কৃষকদের দাবি, ডিলারের কাছে সার না পেয়ে অধিকাংশ কৃষকই সার কেনেন খুচরা দোকান থেকে, দেয়া হয় না খরিদের রসিদও। তাদের প্রত্যাশা মজুতদারি, অতিরিক্ত মুনাফাখোর অসাধু ডিলার চক্র থেকে মুক্তির ব্যবস্থা করবে আগামী সরকার। ডিলার আছে ওই জায়গায় মজুত করে রাখে, অনেক দাম বাড়ায়, 2-3 টাকায় আপনার কেজিতে বাইরে যায়। সারা কিনা আছে কোনো রিসিপ্ট দেয় না, 1200 কমে না কোনো জিনিসের দাম। গৃহস্থ করলে তো লাভ থাকে না, সব জিনিসের দাম বাড়তি। 2025-26 অর্থ বছরে সারের মোট চাহিদা 69 লাখ টন। এর মধ্যে 80% মেটাতে হচ্ছে আমদানি, যার মধ্যে বেশি সার প্রয়োজন হয় রবি মৌসুমে, অর্থাৎ নভেম্বর থেকে মার্চে 40% আর এপ্রিল থেকে জুলাই ও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে 30% করে। সরকারের বিপুল ভর্তুকির পরও সারের ডিলার সিন্ডিকেট থেকে মুক্ত হতে পারেনি। সার সংকটে ভোগা কৃষকরা এমন অভিযোগ করলেও তবে ডিলারদের দাবি তারা নয়, বরং খুচরা ব্যবসায়ীরা জড়িত অনিয়মে। তাদের একটা কমিশন দেওয়া আছে, সেই কমিশনে তো ভাড়া দেওয়া আবার ড্যামেজ মাল আসে কিছু, হয়তো সেই ক্ষেত্রে তাদের দেখা গেল যে 35 টাকায় উঠে, তাদের টাকা ওঠে না। সারের দাম বৃদ্ধি হলে বাড়বে উৎপাদন খরচ, যা উস্কে দিবে মূল্যস্ফীতিকে। এমন সহজ সমীকরণে অর্থনীতিবিদরা বলছেন সিন্ডিকেটের মাধ্যমে মাদার ভেসেল থেকে সার খালাসে যাতে বিলম্ব সৃষ্টি করতে না পারে তার উপর নজর রাখতে হবে। সকল ক্ষেত্রে নির্ধারিত দামে ফার্টিলাইজার বিক্রি হয় না এবং যখন সরবরাহ সংকট থাকে তখন ফার্টিলাইজারের দাম তৃণমূলে বেড়ে যায়। তদারকিটা খুবই জোরদার করা দরকার। এদিকে দাম নিয়ন্ত্রণ, পরিবহন ঠিকাদার ডিলারদের কারসাজি ও অবৈধ মজুত করে কৃত্রিম সংকট না করতে পারে তার জন্য ব্যবস্থা নিচ্ছে দাবি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ডিলার নিয়োগে বিসিআইসি ও বিএডিসির 2 নীতিমালা একটা সমন্বিত নীতিমালায় করা হচ্ছে। এর সঙ্গে ডিলার ব্যতীত খুচরা পর্যায়ে বন্ধ হচ্ছে সার বিক্রি। 2 ধরনের ডিলার ছিল, তারা 2 জন থাকলে একজনের ধরলে না, আমি না, দোষটা আমার না, অমুকের। এটা নিরসনের জন্য আমরা সব ডিলারে নিয়ে আসতেছি এক লাইনে। প্রত্যেকটা ইউনিয়নের 3টা ওয়ার্ডে 3 জন ডিলার থাকবে। খুচরা কারো কাছ থেকে সার নেওয়ার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত চাহিদা অনুযায়ী জেলায় সারের বিশেষ বরাদ্দ প্রদানের ব্যবস্থা এখন সময়ের দাবি বলছেন কৃষকরা। একদিকে কৃষকের জন্য সারের বরাদ্দ পর্যাপ্ত নয়, অন্যদিকে ডিলাররা মজুত করছে। এর পাশাপাশি ব্যবহার হচ্ছে পুকুর জলাশয়েও। খাত সংশ্লিষ্টরা বলছেন এই সংকট সমাধানের প্রয়োজন ডিজিটাল সিস্টেম চালু করার পাশাপাশি অবৈধ মজুদারদের আনতে হবে আইনি আওতায়। এর সাথে নিশ্চিত করতে হবে ন্যায্য মূল্যে কৃষক পর্যায়ে সার সরবরাহ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র শবে বরাত বা ভাগ্য রজনী আজ। হাদিস অনুযায়ী মহান আল্লাহ এরাতে বান্দাদের গোনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। দেশের মসজিদগুলোই অনুষ্ঠিত হবে নফল নামাজ ও দোয়া। আবু সাইদ নিশানের রিপোর্ট। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক পবিত্র রাত। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতের মাধ্যমে নিজেকে সঁপে দেন স্রষ্টার দরবারে। এই রাতে কাফের ও হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় জিকিরে মগ্ন থাকেন রাতব্যাপী। কেউ কেউ কবরস্থানে গিয়ে প্রিয়জনদের রুহের মাগফিরাত কামনা করেন। ইসলামিক স্কলাররা বলছেন শবে বরাত আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির সুযোগ। যার যত প্রত্যাশা, যার যত চাহিদা, সমস্ত কিছু রব্বে কারিমের কাছে চেয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। রব্বে কারিম প্রথম আকাশে এসে তার বান্দাদেরকে লক্ষ্য করে বিভিন্ন ভাষায় ডাকতে থাকেন। শবে বরাত নিয়ে অনেক কুসংস্কার রয়েছে হালুয়া রুটির প্রচলন, যা পালন করা শরিয়াহ সম্মত নয়। আতশবাজি, অতিরিক্ত আলোকসজ্জা থেকেও বিরত থাকার আহ্বান এই স্কলারের।
হালুয়া রুটি ইত্যাদি গোছল টোছল সব বিভিন্ন কিছু কুসংস্কারের কথা আমরা অনেক সময় অনেক ভাইদের মাধ্যমে জানতে পারি, যার কোনো বাস্তবতা নেই। এই ইবাদত বন্দিগির করতে যে কোনো ধরনের কুসংস্কারে আমরা লিপ্ত হয়ে যাব না। শবে বরাত মুসলমানদের জন্য কেবল একটি ধর্মীয় রাতই নয়, বরং মানবিক মূল্যবোধে ফিরে যাওয়ার এক অনন্য সুযোগ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। নীরব এলাকায় হর্ন বাজালে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা মহানগর পুলিশ আয়োজিত শব্দ দূষণ প্রতিরোধ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। উপদেষ্টা বলেন, অভ্যাসগত কারণে চালকরা অতিরিক্ত হর্ন বাজায়, এটি এক ধরনের অপরাধ, তা কোনো সরকারই আগে তুলে ধরেনি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শব্দ দূষণ রোধে একটি আইন করে গেছে, যার উদ্যোগ আগের কোনো সরকার নেয়নি। জরিমানা ও শাস্তির আওতায় এনে শব্দ দূষণ ও অযথা হর্ন বাজানো নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। দেশে একটা আইন হলেই আইনের বাস্তবায়ন হয় না, সকলকে এটার জন্য এগিয়ে আসতে হয়। আমরা নিজেরা বদ্ধপরিকর হই যে আমাদের যানবাহনে আমরা হর্ন দেব না, এবং যারা হর্ন দেয় তাদেরকে আমরা বুঝাবো, একই সাথে তাদের বিরুদ্ধে আইনের প্রয়োগের মাধ্যমে হর্নমুক্ত একটা বাংলাদেশ কোনো একটা সময়ে আমরা নিশ্চয়ই পাবো। দেশের বাইরের খবর, ভারতের ওপর আরোপ করা 50% শুল্ক কমিয়ে 18% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এখন থেকে রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনবে ভারত। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ইস্যুতে যে টানাপোড়েন চলছিল তার অবসান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সফল হওয়ায় পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানায় বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির পর স্থানীয় সময় মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএর পার্লামেন্টের সদস্যরা। চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে $50 কোটি পণ্য কেনার পরিকল্পনা করছে ভারত। 2025 সালের এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর ধারাবাহিকভাবে শুল্ক বাড়িয়েছিল। 2 এপ্রিল বেশ কিছু ভারতীয় পণ্যের ওপর 26% অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়, আর অগস্টে তা 50% পর্যন্ত বাড়ানো হয়। যুক্তরাষ্ট্র দাবি করছিল রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত। তবে এবার ট্রাম্প জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার তেল কেনা ধীরে ধীরে বন্ধ করবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাড়াবেন। এই প্রেক্ষিতেই ভারতের ওপর নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, ভারতের ওপর আরোপ করা 25% শুল্ক কমিয়ে 18% ধার্য করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত হঠাৎ সম্পূর্ণভাবে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না, এটি মূলত ধাপে ধাপে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী হবে। এদিকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও বাড়ার আশা করছে দেশটির ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বাজার বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত ভারতের স্টক, বন্ড ও মুদ্রার উপর দীর্ঘদিন ধরে যে চাপ তৈরি হয়েছে তা অনেকটাই কমে যাবে। শিউলি রোজা, সময় সংবাদ। আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় সুবুত প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত 50,000 হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে আলেরসেস ন্যাশনাল পার্কের বড় অংশ। স্থানীয় সময় সোমবার প্রদেশটিতে তীব্র বাতাসে ছড়িয়ে পড়ে দাবানল। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দুটি প্রাদেশিক সড়ক। দমকলকর্মীরা জানান, ঘন বনভূমির কারণে আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে। এর আগে উত্তর প্যাটাগোনিয়া অঞ্চলে 40,000 হেক্টরের বেশি বনভূমি দাবানলে পুড়ে গেছে। ইউনেস্কো ঘোষিত লস অ্যালেরসেস ন্যাশনাল পার্কের অন্তত 2600 বছর পুরনো গাছও আগুনে পুড়ে গেছে। খেলার খবর, টি-20 বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়ে নেপালে হওয়া বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়েছে জ্যোতি মারুফারা। 7 ম্যাচের মধ্যে একটিতেও হারেনি টাইগ্রেসরা। এমন সাফল্যের পর বিমানবন্দরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে হাজির হন বিসিবি নারী উইং চেয়ারম্যান রুবাবা দৌলা। বিশ্বকাপের আগে দলের সর্বোচ্চ প্রস্তুতির ব্যবস্থার আশ্বাস দেন তিনি। এবছরের জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে বসবে নারী টি-20 বিশ্বকাপ।
বিসিবির নতুন টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-20 কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন ক্রিকেটাররা। সকালে একাডেমি মাঠে ঘাম ঝরায় হান্নান সরকারের দল দুরন্ত একাদশ। আকবর আলীর নেতৃত্বে তুলনামূলক নতুন মুখ নিয়ে সাজানো হয়েছে দুরন্ত একাদশকে। আছেন আজিজুল হাকিম, জিসান আলম, রিপন মণ্ডলদের মতো উঠতি তারকারা। বৃহস্পতিবার হোম অব ক্রিকেটে শুরু হবে 3 দলের টুর্নামেন্ট। 2.5 কোটি টাকার টুর্নামেন্ট দিয়ে মূলত বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে বিসিবি। 9 ফেব্রুয়ারি হবে ফাইনাল। টিকিট কেটে এই টুর্নামেন্টের খেলা দেখতে পারবেন দর্শকরা। সর্বনিম্ন 100 থেকে 1000 টাকা মূল্যমানের টিকিট রাখা হয়েছে। প্রতি ম্যাচের আগে থাকবে সাংস্কৃতিক আয়োজন। কোপা দেল রের খবর। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আলবাসেতে। দ্বিতীয় বিভাগের দল হয়েও রিয়াল মাদ্রিদকে হারানোই প্রতিপক্ষ নিয়ে বেশ সতর্ক বার্সা কোচ হ্যান্স ফ্লেক। এছাড়া রাফিনিয়ার ইনজুরিও বার্সা কোচের বড় চিন্তার কারণ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। কোপা দেল রে একটা অঘটনের মঞ্চ। মাত্র কদিন আগেই রিয়াল মাদ্রিদ থেমেছে, যে দলটার সঙ্গে হেরেছে তাদের বিপক্ষে এবার কঠিন পরীক্ষায় নামছে বার্সেলোনা। লা লিগায় 2 দশকেরও বেশি সময় না থাকা আলবাসেতে কোপা দেল রের শেষ 16তে রিয়াল মাদ্রিদকে 3-2 গোলে হারিয়ে পেয়েছে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। সেই জয়ের রেস ধরেই কোয়ার্টার ফাইনালে তাদের সামনে এবার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কোপা দেল রের ইতিহাসের সবচেয়ে সফল দল বার্সা। 32 বার শিরোপা জিতেছে কাতালানরা। গত মৌসুমের ফাইনালেও রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা ঘরে তোলে হ্যান্সি ফ্লিকের দল। 2015 থেকে 2018 নিজেদের সেই 4 বারের টানা শিরোপা জয়ের পর কেউ আর এই ট্রফি ধরে রাখতে পারেনি। দলের সবাই দুর্দান্ত ছন্দে থাকে এবারও শিরোপা জয়ের স্বপ্ন ফ্লিকের। আমরা আরো নিখুঁত হওয়ার চেষ্টা করছি। আমরা উন্নতির পথে এগুচ্ছি। চেলসির বিপক্ষে হারের পর আমরা হতাশ ছিলাম, কিন্তু ধাপে ধাপে আবার নিজেদের জায়গায় ফিরেছি। এই ম্যাচটা বেশ কঠিনই হবে, তবে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও ফর্মে আছে। এটা আমাদের জন্য স্বস্তির। তবে মাঠের পারফরমেন্সে আত্মবিশ্বাসী বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 16 ম্যাচে 15 জয়। শেষ 4 ম্যাচে 14 গোল। টানা 3 ম্যাচে গোল করেছেন লামিন ইয়ামাল। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামাত আমিরের। চোরাই পথে দেশে আর কোনো নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। অভিযোগ বিএনপির। ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। এবং বিএনপি চেয়ারম্যানের বরিশাল সফর ঘিরে নানা প্রস্তুতি। নেতাকর্মীদের আনন্দ মিছিল। বেলস পার্ক মাঠে কাল নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এ ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।